আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ম্যাক্রো ইকোনমিক্সের আমাদের যে অধ্যায়েই আমরা ক্লাস নিয়েছিলাম সেই অধ্যায়েরই সর্বশেষ ক্লাস। এই ক্লাসে আজকে আমরা ইনভেস্টমেন্টের উপরে একটু আলোচনা করব। তো আজকের ক্লাস আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়েই আমরা চলে যাচ্ছি। আজকের আলোচ্য সূচি হচ্ছে ব্যবসায়িক স্থির বিনিয়োগ ও ইনভেন্টরি বিনিয়োগের মধ্যে পার্থক্য দেখাও। প্রথম প্রশ্ন হচ্ছে ব্যবসায়িক স্থির বিনিয়োগ ও ইনভেন্টরি বিনিয়োগের মধ্যে পার্থক্য দেখাও। 2 নম্বর হচ্ছে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক কী। 3 হচ্ছে প্রকল্প বাছাই বলতে কী বোঝো। এনভিপি পদ্ধতি প্রয়োগ করে, এটা এনপিভি হবে, পদ্ধতি প্রয়োগ করে কিভাবে লাভজনক প্রকল্প বাছাই করা যায়। আমরা আজকে 3টি প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলি আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই আমরা যে বিষয়টা দেখে নিচ্ছি সেটা হচ্ছে যে বিনিয়োগ কাকে বলে। আমরা যদি বিনিয়োগ কাকে বলে না জানি তাইলে এখানে স্থির বিনিয়োগ বা ইনভেন্টরি বিনিয়োগ এই সম্পর্কে আমরা কিছুই বুঝবো না। সেজন্য আমরা প্রথমেই বিনিয়োগ কাকে বলে সেটা একটু দেখে নিচ্ছি। যে বিনিয়োগ হচ্ছে যে সমস্ত সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা আয় উপার্জন করতে সহায়তা করে তাকে বিনিয়োগ বলে। তার মানে হচ্ছে যে সমস্ত সম্পদ কি করে কোনো আয় সৃষ্টি করে, যেমন কলকারখানা, স্থায়ী যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি। এসব হচ্ছে মানুষের সম্পদ। এই সম্পদটা যখন কোনো আয় সৃষ্টি করে অথবা আয় উপার্জন করতে সহায়তা করে তখন তাকে বলে বিনিয়োগ। তাইলে এবার আমরা দেখব যে স্থির বিনিয়োগ এবং ইনভেন্টরি বিনিয়োগের মধ্যে পার্থক্য কী। তো এর আগে আমরা দেখে নিচ্ছি যে স্থির বিনিয়োগটা কাকে বলে। স্থির বিনিয়োগ হচ্ছে যন্ত্রপাতি, বিল্ডিং, সাজ সরঞ্জাম নির্মাণ ইত্যাদির জন্য যে মোটা অঙ্কের অর্থ খরচ হয় তাই হলো স্থির বিনিয়োগ। স্থির বিনিয়োগ কি, একটা কলকারখানার জন্য আমরা যদি ধরে নিই যে যন্ত্রপাতি, বিল্ডিং, সাজ সরঞ্জাম নির্মাণ ইত্যাদির জন্য যে মোটা অঙ্কের অর্থ খরচ হয় সেটাই হচ্ছে স্থির বিনিয়োগ। তারপরে হচ্ছে ইনভেন্টরি বিনিয়োগ, ফার্ম সাময়িক এবং অপ্রত্যাশিত উপাদান ও উৎপাদিত পণ্যের চাহিদা মেটানোর উদ্দেশ্যে যে মজুদ ভাণ্ডার গড়ে তোলে তাকে ইনভেন্টরি বিনিয়োগ বলে। তা ইনভেন্টরি বিনিয়োগটা কি, ফার্ম সাময়িক এবং অপ্রত্যাশিত উপাদান ও উৎপাদিত পণ্যের চাহিদা মেটানোর উদ্দেশ্যে যে মজুদ ভাণ্ডার গড়ে তোলে তাকে ইনভেন্টরি বিনিয়োগ বলে। তাহলে স্থির বিনিয়োগ এবং ইনভেন্টরি বিনিয়োগ বলতে কি বুঝি, যে স্থির বিনিয়োগটা হচ্ছে যন্ত্রপাতি, একটা গার্মেন্টস ফ্যাক্টরি, সাপোজ আমরা যদি একটা গার্মেন্টস ফ্যাক্টরি করতে চাই তার জন্য কি লাগে, যন্ত্রপাতি, বিল্ডিং, সাজ সরঞ্জাম, বিল্ডিং নির্মাণ ইত্যাদির জন্য আমাদের যে প্রথমে যে খরচটা হয় সেটাই হচ্ছে স্থির বিনিয়োগ। তারপর হচ্ছে ইনভেন্টরি বিনিয়োগ। ইনভেন্টরি বিনিয়োগটা হচ্ছে একটা ফার্মের সাময়িক এবং অপ্রত্যাশিত উপাদান বা উৎপাদিত পণ্যের চাহিদা মেটানোর উদ্দেশ্যে যে মজুদ ভাণ্ডারটা গড়ে তোলা হয় সেটাই হচ্ছে ইনভেন্টরি বিনিয়োগ। এখন আমরা দেখব যে ইনভেন্টরি বিনিয়োগ এবং স্থির বিনিয়োগের মধ্যে পার্থক্য কী। ইনভেন্টরি বিনিয়োগ এবং স্থির বিনিয়োগের মধ্যে পার্থক্য হচ্ছে স্থির বিনিয়োগ হচ্ছে কোনো ফার্ম স্থাপনের ক্ষেত্রে অবকাঠামো, যন্ত্রপাতি ও সাজ সরঞ্জামের জন্য ফার্মের যে ব্যয় হয়
কোনো ফার্ম স্থাপনের ক্ষেত্রে অবকাঠামো, যন্ত্রপাতি ও সাজ সরঞ্জামের জন্য ফার্মের যে ব্যয় হয় তাকে স্থির বিনিয়োগ বলে। অন্যদিকে উৎপাদনকারী অনিশ্চিত উপাদান ও উৎপাদিত পণ্যের যে অতিরিক্ত ভাণ্ডার গড়ে তোলে তাই হচ্ছে ইনভেন্টরি বিনিয়োগ। অনিশ্চিত উপাদান ও উৎপাদিত পণ্যের জন্য যে অতিরিক্ত ভাণ্ডার গড়ে তোলে তাই হচ্ছে ইনভেন্টরি বিনিয়োগ। 2 নম্বর হচ্ছে স্থির বিনিয়োগের। স্থির বিনিয়োগ বাজার সুদের হার দ্বারা উৎপাদন চলাকালীন সময়ে প্রভাবিত হয় না। অর্থাৎ স্থির বিনিয়োগটা কি? স্থির বিনিয়োগটা বাজার সুদের হার দ্বারা উৎপাদন চলাকালীন সময়ে প্রভাবিত হয় না। এদিকে ইনভেন্টরি বিনিয়োগটা কি? ইনভেন্টরি বিনিয়োগ বাজার সুদের হার দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ বাজার সুদের হার কম হলে ইনভেন্টরি বিনিয়োগটা বেশি হয়। অর্থাৎ ইনভেন্টরি বিনিয়োগের সাথে সুদের হারের কি? সুদের হার নেগেটিভলি রিলেটেড। স্থির বিনিয়োগটা সুদের হার বাজার সুদের হার দ্বারা প্রভাবিত হয় না, কিন্তু ইনভেন্টরি বিনিয়োগটা বাজার সুদের হার দ্বারা প্রভাবিত হয়। 3 নাম্বার হচ্ছে স্থির বিনিয়োগের স্থায়ী যন্ত্রপাতি ও অবকাঠামোর সাথে স্থির বিনিয়োগ সম্পর্কিত। অর্থাৎ স্থির বিনিয়োগটা স্থায়ী যন্ত্রপাতি এবং অবকাঠামোর সাথে জড়িত। আর এদিকে ইনভেন্টরি বিনিয়োগটা হচ্ছে ফার্মের অতিরিক্ত উপাদানের মজুদ এবং অবিক্রিত পণ্যের সাথে ইনভেন্টরি বিনিয়োগটা সম্পর্কিত। একটা হচ্ছে স্থায়ী যন্ত্রপাতি এবং অবকাঠামোর সাথে জড়িত, আর একটা হচ্ছে ফার্মের অতিরিক্ত উপাদানের মজুদ এবং অবিকৃত পণ্যের সাথে ইনভেন্টরি বিনিয়োগটা সম্পর্কিত। স্থির বিনিয়োগের 4 নাম্বার হচ্ছে স্থির বিনিয়োগ ফার্মের মোট বিনিয়োগের একটি বৃহৎ অংশ, আর ইনভেন্টরি বিনিয়োগটা হচ্ছে মোট বিনিয়োগের একটা ক্ষুদ্র অংশ। 5 হচ্ছে স্থির বিনিয়োগ মূলধনের স্থায়িত্বকাল, মূলধনের যোগান মূল্য এবং প্রাক প্রকল্পের সুদের হার দ্বারা প্রভাবিত হয়। স্থির বিনিয়োগটা কি? স্থির বিনিয়োগটা মূলধনের স্থায়িত্বকাল, মূলধনের যোগান মূল্য এবং প্রাক প্রকল্পের সুদের হার দ্বারা প্রভাবিত হয়। অন্যদিকে ইনভেন্টরি বিনিয়োগ পণ্যের অপ্রত্যাশিত মূল্য, মৌসুমি প্রভাব, আমদানি রপ্তানি নীতি এবং সামাজিক ও ধর্মীয় উৎসবের সাথে সম্পর্কিত হতে পারে। স্থির বিনিয়োগটা 6 নাম্বার প্রকল্প স্থাপিত হওয়ার পর বাণিজ্য চক্র দ্বারা প্রভাবিত হয় না। একটা প্রকল্প যদি স্থাপিত হয়ে যায় এরপরে স্থির বিনিয়োগটা আর কি বাণিজ্য চক্র দ্বারা প্রভাবিত হয় না। অন্যদিকে ইনভেন্টরি বিনিয়োগ বাণিজ্য চক্র দ্বারা খুব বেশি প্রভাবিত হয়। মন্দাকালীন সময়ে পাহাড় পরিমাণ ইনভেন্টরি গড়ে উঠে যা বিনিয়োগ জগতে হতাশা এনে দেয়। অর্থাৎ স্থির বিনিয়োগটা যখন একটা প্রকল্প স্থাপিত হয়ে যায় তখন স্থির বিনিয়োগটা কি বাণিজ্য চক্র দ্বারা প্রভাবিত হয় না। অন্যদিকে ইনভেন্টরি বিনিয়োগটা কি? ইনভেন্টরি বিনিয়োগটা বাণিজ্য চক্র দ্বারা খুব বেশি প্রভাবিত হয়। তাইলে স্থির বিনিয়োগ এবং ইনভেন্টরি বিনিয়োগের মধ্যে পার্থক্য কি যদি পরীক্ষায় আসে, তাইলে আমরা এই প্রশ্নটি তোমরা বুঝে থাকলে প্রশ্নটি তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে। আমাদের এবার যে প্রশ্নটা এটা হচ্ছে যে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক। সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক। সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক কি? সুদের হারের সাথে বিনিয়োগের অন্যান্য নির্ধারকগুলো স্থির থাকলে বিনিয়োগ প্রধানত সুদের হারের উপর নির্ভর করে। অর্থাৎ অন্যান্য নির্ধারকগুলি যদি স্থির থাকে এই ক্ষেত্রে বিনিয়োগটা প্রধানত সুদের হারের উপরই কেবলমাত্র নির্ভর করে। অর্থাৎ সুদের হার বাড়লে বিনিয়োগের পরিমাণ কমে, আবার সুদের হার কমলে বিনিয়োগের পরিমাণটা বাড়ে। অর্থাৎ বিনিয়োগ এবং সুদের হারের মধ্যে হচ্ছে নেগেটিভ রিলেশন। সুদের হারের সাথে এটা হচ্ছে কি ঋণাত্মক, নেগেটিভ রিলেশন বা ঋণাত্মক সম্পর্ক। এখন প্রশ্ন হচ্ছে যে সুদের হারের সাথে বিনিয়োগের বিপরীত সম্পর্ক কেন বিদ্যমান? কেন আমরা বলি যে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্কটা হচ্ছে নেগেটিভ? কারণ হচ্ছে একজন বিনিয়োগকারীর যত রকম খরচ আছে তার মধ্যে অন্যতম খরচ হচ্ছে সুদের হার। অর্থাৎ একজন বিনিয়োগকারীর যত রকম খরচ রয়েছে তার মধ্যে অন্যতম খরচ হচ্ছে সুদের হার। এই জন্য সুদের হারকে মূলধন ব্যবহারের খরচ বা বিনিয়োগের খরচ বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম যে সুদের হারটাকে কি বলা হয়? সুদের হারটাকে বলা হয় বিনিয়োগের খরচ। সুদের হার বেশি হলে বিনিয়োগের খরচ বেশি হবে, তাই ব্যবসায়ীর মুনাফার প্রত্যাশা কমে যাবে। এর ফলে কি হয়? বিনিয়োগের পরিমাণটা কমে যাবে। অর্থাৎ ইন্টারেস্ট রেটটা যদি বেশি হয় তাহলে আমাদের যে বিনিয়োগের খরচ আছে সেটা বেশি হবে।
এর ফলে কি হয়, ব্যবসায়ীদের যে যে প্রফিটের যে একটা প্রত্যাশা থাকে, সেই প্রফিট প্রত্যাশাটা কমে যাবে এবং বিনিয়োগের পরিমাণটা কমে যাবে। প্রত্যেক ব্যবসায়ীর মূল উদ্দেশ্য কি, প্রফিট ম্যাক্সিমাইজ করা, অর্থাৎ সর্বোচ্চ মুনাফা অর্জন করা। কিন্তু সুদের হার যদি বেশি হয়, এই ক্ষেত্রে তাদের বিনিয়োগের খরচটা বেশি হয়, যার ফলে কি হয়, মুনাফার প্রত্যাশাটা কমে যায়, বিনিয়োগের পরিমাণটা কমে যায়। অন্যদিকে দেখা যাবে বিপরীত অবস্থা, যে সুদের হার যদি কমে যায়, বিনিয়োগের খরচটা কমে যাবে। এই ক্ষেত্রে কি হবে, বিনিয়োগের খরচ কমে যাবে এবং বিনিয়োগের পরিমাণটা বেড়ে যাবে। সেই জন্য কি হয়, সেই জন্য দেখা যাচ্ছে যে ইনভেস্টমেন্ট যে রেখাটা আছে, যে ইনভেস্টমেন্ট কার্ভটা আছে, সেই ইনভেস্টমেন্ট রেখাটা বাঁ থেকে ডান দিকে নিম্নগামী হয়। কেন নিম্নগামী হয়? কারণ হচ্ছে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক হচ্ছে নেগেটিভ রিলেশন, অর্থাৎ ঋণাত্মক সম্পর্ক। সুদের হার এবং বিনিয়োগের মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান থাকার জন্যই বিনিয়োগ রেখাটা বাঁ থেকে ডান দিকে নিম্নগামী। অর্থাৎ একটা যদি বাড়ে, অন্যান্য অবস্থা অর্থাৎ অন্যান্য নির্ধারকগুলি যদি স্থির থাকে, এই ক্ষেত্রে বিনিয়োগটা শুধুমাত্র সুদের হারের উপর নির্ভরশীল হয়। অর্থাৎ সুদের হার যদি বেড়ে যায়, তাহলে বিনিয়োগের পরিমাণটা কমে যায়, আবার সুদের হার যদি কমে যায়, বিনিয়োগের পরিমাণটা বেড়ে যায়। অর্থাৎ একটা বাড়লে অন্যটা কমে, একটা কমলে অন্যটা বাড়ে। অর্থাৎ সুদের হার এবং বিনিয়োগের মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। তো পাশে দেখো, তোমাদের জন্য আমি একটা চিত্র অঙ্কন করেছি। এই চিত্রে দেখো, আমরা চিত্রের মধ্যেও আমরা যে ব্যাখ্যা দিয়ে আসছি যে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু চিত্র থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে। যে এখানে চিত্রে দেখো, যে আমরা জানি চিত্রের মধ্যে দুটি অক্ষ থাকে বা দুটি অ্যাক্সিস থাকে, একটা হচ্ছে ভূমি অক্ষ, আরেকটা হচ্ছে লম্ব অক্ষ অথবা ভার্টিক্যাল অ্যাক্সিস, আরেকটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস। এখানে দেখো, বিনিয়োগটা হচ্ছে ভূমি অক্ষে কিংবা হরাইজন্টাল অ্যাক্সিসে হচ্ছে বিনিয়োগের পরিমাণ, আর এদিকে হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে সুদের হার। তাহলে এখানে দেখো, সুদের হার যখন R0, তখন কি হচ্ছে, বিনিয়োগের পরিমাণ হচ্ছে I0। সুদের হারটা কমে যখন R1 হলো, তখন কি হচ্ছে, বিনিয়োগের পরিমাণটা বেড়ে I1 হলো। সুদের হার যখন আরও কমে গেল R1 থেকে R2-তে, তখন বিনিয়োগের পরিমাণ I1 থেকে I2-তে বেড়ে গেল। অর্থাৎ সুদের হার যদি কমে যায়, বিনিয়োগের পরিমাণটা বেড়ে যায়। আবার ভাইস ভার্সা দেখো, যদি সুদের হার প্রথমেই আমরা ধরে নেই R2, তাহলে বিনিয়োগের পরিমাণ হচ্ছে I2। সুদের হারটা যদি বেড়ে R1 হয়, তাহলে বিনিয়োগের পরিমাণ I2 থেকে কমে I1 হয়। অর্থাৎ সুদের হার যদি কমে, তাহলে বিনিয়োগের পরিমাণ বাড়ে, আর সুদের হার যদি বেড়ে যায়, বিনিয়োগের পরিমাণ কমে যায়। এর জন্য দেখো, এই যে সুদের হার এবং বিনিয়োগের মধ্যে যে বিপরীত সম্পর্ক, সেই সম্পর্কগুলি আমরা A, B, C এই তিনটি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে, এবং এই বিন্দুগুলো যোগ করার পর যে রেখা পাওয়া যায়, সেটাই হচ্ছে বিনিয়োগ রেখা। আর এই রেখাটা হচ্ছে কি, এই রেখাটা হচ্ছে বাঁ থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ এটা হচ্ছে ডাউনওয়ার্ডস স্লোপিং। আমাদের পরের প্রশ্ন ছিল, যে পরের প্রশ্ন হচ্ছে যে প্রকল্প বাছাই বলতে কি বোঝো? প্রকল্প বাছাই বলতে কি বোঝো? মুনাফা অর্জন তথা আয় সৃষ্টির লক্ষ্যে নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা ফার্ম প্রতিষ্ঠায় অর্থনীতিতে গৃহীত, অর্থাৎ মুনাফা অর্জন তথা আয় সৃষ্টির লক্ষ্যে নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা ফার্ম প্রতিষ্ঠায় অর্থনীতিতে গৃহীত যাবতীয় কার্যক্রমের সমষ্টিকে প্রকল্প বলে আখ্যায়িত করা হয়। তাহলে প্রকল্প বলতে আমরা কি বুঝলাম? প্রকল্পটা হচ্ছে যে মুনাফা অর্জন কিংবা কোনো আয় সৃষ্টির লক্ষ্যে কোনো নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা ফার্ম প্রতিষ্ঠা করতে অর্থনীতিতে যত রকমের কার্যক্রম গ্রহণ করা হয়, সেই কার্যক্রমের সমষ্টিকেই বলা হয় তাকে প্রকল্প। একজন বিনিয়োগকারীর মূল উদ্দেশ্য কি? একজন বিনিয়োগকারীর মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, অর্থাৎ মুনাফাটা সর্বোচ্চ করা অথবা মুনাফা অর্জন করা। এই জন্য বিনিয়োগকারীকে একাধিক প্রকল্পের মধ্যে লাভজনক প্রকল্প বাছাই করতে হয়। অর্থাৎ তার কাছে যদি অনেকগুলি প্রকল্প থাকে, অর্থাৎ সে হয়তো জুতা তৈরির কারখানা স্থাপন করতে পারে, কিংবা একটা গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করতে পারে, কিংবা একটা কিংবা অন্য কোনো ফ্যাক্টরি সে স্থাপন করতে পারে। এই ক্ষেত্রে কোন প্রকল্পটি, অর্থাৎ কোন কারখানাটি অথবা কোন ব্যবসাটি তার জন্য বেশি লাভজনক হবে, সেটা প্রথমেই তাকে বাছাই করতে হয়। কাজে বিনিয়োগ প্রকল্প হাতে নেবার পূর্বশর্ত হচ্ছে প্রকল্প বাছাই করা। একজন বিনিয়োগকারী
একটি গার্মেন্টস ফ্যাক্টরি বা জুতা তৈরি কারখানা, আমি যেটা বললাম তোমাদেরকে যে একজন বিনিয়োগকারী একটি গার্মেন্টস ফ্যাক্টরি বা জুতা তৈরি কারখানা স্থাপন করতে পারেন। এই ক্ষেত্রে বিনিয়োগকারীকে প্রথমে কি লাভজনক প্রকল্প যেটা সেটা বাছাই করতে হবে। তাহলে আমরা দেখে নেই যে প্রকল্প বাছাই মানে হচ্ছে কি, একজন ব্যবসায়ীর মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। হ্যাঁ, প্রথমেই যে কোনো একটা আর প্রকল্প হচ্ছে কোনো মুনাফা অর্জন কিংবা আয় সৃষ্টির লক্ষ্যে একটা নতুন ফার্ম কিংবা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য যত রকমের কার্যক্রম গ্রহণ করা হয় সবগুলি সমষ্টিকেই প্রকল্প বলা হয়। তাইলে একজন বিনিয়োগকারী যখন কোনো প্রকল্প নেবে তখন প্রথম যে পূর্বশর্তটা হচ্ছে সেটা হচ্ছে তার কি প্রকল্পটা বাছাই করা, অর্থাৎ কোন প্রকল্পটা হাতে নিলে তার লাভজনক হবে সেটা তাকে প্রথমেই বাছাই করতে হয়। সেই প্রকল্প বাছাইয়ের জন্য কতগুলি পদ্ধতি রয়েছে, প্রথমে সেই পদ্ধতিগুলি দেখো। প্রথমটা হচ্ছে যে মোট বর্তমান মূল্য, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু মেথড। এখানে পাঁচটা মেথড রয়েছে, যে পাঁচটা মেথডের মাধ্যমে কোন প্রকল্পটা বেশি লাভজনক হবে সেটা বাছাই করা যায়। তো প্রথমটাকে আমরা বলি টিপিভি, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু মেথড। 2 নম্বর হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু মেথড। 3 হচ্ছে আইআরআর, আমরা যাকে বলি যে ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথড। তারপর হচ্ছে মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল মেথড। এরপর হচ্ছে পে অফ পিরিয়ড মেথড। এখানে 5টা মেথড রয়েছে। আমরা যে কোনো মেথড ইউজ করে আমরা প্রকল্প বাছাই করতে পারি যে আমাদের কোন প্রকল্পটা বেশি লাভজনক হবে। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে যে কিভাবে আমরা নিট প্রেজেন্ট ভ্যালু মেথড ইউজ করে আমরা দেখতে পারি যে আমাদের কোন প্রকল্পটা বেশি লাভজনক। তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু মেথড ইউজ করার আগে আমরা কিন্তু আমাদেরকে সবসময় টোটাল প্রেজেন্ট ভ্যালু মেথড সেটা জানতে হবে। তো আমরা দেখি যে কিভাবে নিট প্রেজেন্ট ভ্যালু মেথড ইউজ করে লাভজনক প্রকল্প বাছাই করা যায়। এনপিভি, তার মানে কি? এনপিভি মানে হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু, নিট বর্তমান মূল্য পদ্ধতি প্রয়োগ করে কিভাবে লাভজনক প্রকল্প বাছাই করা যায়। তো আমরা প্রথমেই কি দেখব? আমরা প্রথমেই দেখব যে টিপিবিটা, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু যদি আমরা মোট বর্তমান মূল্যটা যদি আমরা না জানি তাহলে আমাদের নিট যে বর্তমান মূল্য আছে সেটা আমরা বের করতে পারবো না। তাইলে টোটাল প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে কোনো বিনিয়োগ প্রকল্প থেকে ভবিষ্যতে প্রত্যাশিত আয়কে, কোনো একটা বিনিয়োগ প্রকল্প থেকে ভবিষ্যতে প্রত্যাশিত আয়কে বাজারে প্রচলিত সুদের হার দ্বারা বাট্টা করলে অর্থাৎ কমিয়ে দিলে যা পাওয়া যায় তাকে বলা হয় বাট্টাকৃত মোট বর্তমান মূল্য। আগে দেখো আমরা সংজ্ঞাটা বুঝলাম কিনা, যে সংজ্ঞাটা যদি আমরা বুঝি তাইলে আমরা সেই অনুযায়ী আমরা এখানে টিভিপির একটা রুলস আছে, সেই রুলসকে অ্যাপ্লাই করে আমরা দেখতে পারবো যে কিভাবে লাভজনক প্রকল্প বাছাই করা যায়। তাইলে কোনো বিনিয়োগ প্রকল্প থেকে ভবিষ্যতে প্রত্যাশিত আয়কে, একটা বিনিয়োগ প্রকল্প থেকে আমরা কি করি? প্রথমে গ্যাস করি যে ভবিষ্যতে ওই প্রকল্প থেকে আমাদের যে কি পরিমাণে আয় আসতে পারে সেটাকে বাজারে প্রচলিত সুদের হার দ্বারা, বর্তমান প্রচলিত যে সুদের হার সেটা দ্বারা যদি আমরা বাট্টা করি, বাট্টা করা মানে কমিয়ে আনা, বাট্টা করলে যা পাওয়া যায় তাকে বলা হয় বাট্টাকৃত মোট বর্তমান মূল্য, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু। যেমন মনে করি কোনো একটা বিনিয়োগ প্রকল্প 1 বছর পর্যন্ত টিকবে, অর্থাৎ এই নির্দিষ্ট কোনো বছর দেয়া নেই, যে ধরে নিলাম n সমান 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 100 হতে পারে, যে কোনো একটা কিছু। অর্থাৎ কোনো একটি বিনিয়োগ প্রকল্প n বছর পর্যন্ত টিকবে। প্রকল্প থেকে বিভিন্ন বছরে প্রাপ্ত আয়কে আমরা যদি ধরে নেই যে R1, R2, Rn পর্যন্ত, যেহেতু আমাদের বিনিয়োগ প্রকল্পটা n বছর পর্যন্ত টিকবে, কাজেই আমাদের ওই এ থেকে প্রাপ্ত আয়টাও Rn পর্যন্ত হবে। এবং বাজারে প্রচলিত সুদের হার হচ্ছে R। এক্ষেত্রে বর্তমান মোট মূল্য হবে টিপিবি, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু সমান হবে R1/1 প্লাস R প্লাস হচ্ছে R2/1 প্লাস R। এখানে যেহেতু কিছু নাই, তার মানে কি এটার পাওয়ার হচ্ছে 1 প্লাস R এর পাওয়ার হচ্ছে 1, এভাবে বেড়ে যাবে 1, তারপর স্কোয়ার, তারপরে কিউব, এরকম করে হচ্ছে 1 প্লাস R, Rn
বাই 1 + RN। এটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করার সূত্র। অর্থাৎ কোনো বিনিয়োগ প্রকল্প থেকে ভবিষ্যতে প্রত্যাশিত আয়কে বাজারে সুদের হার দ্বারা বাট্টা করার পর যা পাওয়া যাবে সেটাই হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। টোটাল প্রেজেন্ট ভ্যালুর আমরা ধরে নিচ্ছি যে আমাদের বিনিয়োগ প্রকল্পটা n বছর পর্যন্ত টিকবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের প্রতি বছরের আয় থেকে R1 R2 করে RN পর্যন্ত আমাদের প্রত্যাশিত আয় এবং বাজারের হচ্ছে প্রচলিত সুদের হার ইন্টারেস্ট রেটটা হচ্ছে R দ্বারা প্রকাশ করা। তাইলে টিপিবি সূত্র অনুযায়ী হচ্ছে R1 বাই 1 + R, এটার পাওয়ার হবে 1, প্লাস হচ্ছে R2 1 + R স্কোয়ার। এখানে বলবা যে স্কোয়ার করতে আসলো, তার মানে 1 + R, এটার পাওয়ার হচ্ছে 1, তারপর হচ্ছে স্কোয়ার, তারপর হবে কিউব, এরকম করে প্লাস RN বাই 1 + R n পর্যন্ত। এবং আমরা যে টিপিবির যে সূত্র আছে, এই টিপিবি থেকে যা পাওয়া যায়, অর্থাৎ মোট ব্যয় সি হলে নিট বর্তমান মূল্য হবে, অর্থাৎ মোট ব্যয়টাকে অর্থাৎ টোটাল কস্টটাকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি, তাহলে এই ক্ষেত্রে নিট প্রেজেন্ট ভ্যালুটা বের করা, নিট প্রেজেন্ট ভ্যালু সমান হবে টিপিবি মাইনাস হবে সি। অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করার পর যা আসবে তা থেকে আমরা যদি টোটাল কস্টটাকে বাদ দেই, এতে করে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে এখানে একটা সমান চিহ্ন থাকবে, একটা কেটে দেবা, এটা নাই। অর্থাৎ সমান টিপিবি সমান আমরা কি জানি? টিপিবি সমান আমরা জানি যে এই যে এখানে টিপিবি সমান আমাদের একটা সূত্র দেখো দেওয়া আছে যে টিপিবি সমান টোটাল প্রেজেন্ট ভ্যালুর এটা একটা সূত্র, যা R1 বাই 1 + R প্লাস হচ্ছে R2 বাই 1 + R স্কোয়ার প্লাস হচ্ছে একইভাবে R3 বাই 1 + R কিউব, এভাবে হচ্ছে প্লাস RN বাই 1 + R n পর্যন্ত হবে। তাইলে টিপিবি যদি আমরা না বের করি তাইলে আমরা কি এনপিবি পাবো না। অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা যদি টোটাল কস্টটাকে সি দ্বারা প্রকাশ করি, সেটা থেকে তাহলে এনপিবি বের করতে গেলে কি করতে হবে? এই যে এনপিবি সমানটা হচ্ছে এই ক্ষেত্রে এনপিবি সমান হবে টিপিবি মাইনাস হচ্ছে সি। অর্থাৎ টিপিবির জায়গায় তার সূত্র হচ্ছে কি I1, টিপিবি সূত্র হচ্ছে I1 সমান কি আমরা নিচ্ছি 1 থেকে n পর্যন্ত, n পর্যন্ত। এই ক্ষেত্রে হচ্ছে টিপিবি সূত্রটা কি, আর এটা সমান কি ছিল, I সমান হচ্ছে 1 থেকে n পর্যন্ত, আর এটা হচ্ছে RI বাই হচ্ছে 1 + RI। তাহলে টিপিবি সমান হচ্ছে RI, অর্থাৎ এটাকে আমরা এভাবেও লিখতে পারি, সামেশন I সমান কি, I সমান হচ্ছে 1 থেকে I সমান হচ্ছে 1 থেকে n পর্যন্ত, আর এই ক্ষেত্রে RI অর্থাৎ RI তারপর হচ্ছে কি 1 + R, এটার পাওয়ার কি, পাওয়ার I, যেখানে I সমান হচ্ছে 1 থেকে n পর্যন্ত মাইনাস কি মাইনাস সি। অর্থাৎ টিপিবির যে সূত্রটা হচ্ছে সেই টিপিবি থেকে যদি আমরা মাইনাস সি অর্থাৎ টোটাল কস্ট মাইনাস করি, তাহলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি নেট প্রেজেন্ট ভ্যালু। অর্থাৎ যদি এনপিবি গ্রেটার দেন 0 হয়, যদি এনপিবি সমান আমরা কি পেলাম, এনপিবি সমান হচ্ছে টিপিভি মাইনাস হচ্ছে সি। টিপিভি
প্রেজেন্ট ভ্যালু, টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে টোটাল কস্টটা মাইনাস করলে যা আসবে সেটাই হচ্ছে এনপিভি। তাহলে এনপিভিটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, প্রকল্পটি লাভজনক ও গ্রহণযোগ্য হবে। প্রকল্পটি পিটা এখানে প থাকবে না, গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এনপিভি সমান টিপিভি মাইনাস সি করার পরে যে মানটা বের হবে সেটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমাদের যে প্রকল্পটা থাকবে সেই প্রকল্পটা লাভজনক এবং গ্রহণযোগ্য হবে। আর যদি এনপিভি লেস দেন 0 হয় সেই ক্ষেত্রে প্রকল্পটি অলাভজনক ও অগ্রহণযোগ্য হবে। একাধিক প্রকল্পের ক্ষেত্রে যে প্রকল্পের এনপিভি সবচেয়ে বেশি হবে, প্রকল্প যদি একাধিক হয় একটা না হয়ে, সেই ক্ষেত্রে যে প্রকল্পটির এনপিভি সবচেয়ে বেশি হবে, যে প্রকল্পের এনপিভি সবচেয়ে অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু যেটা সবচেয়ে বেশি হবে সেটাই হবে বেশি গ্রহণযোগ্য। এখন আমরা যদি একটা উদাহরণের সাহায্যে দেখাই তাহলে আমরা বিষয়টি আমাদের কাছে আরও স্পষ্ট হবে। তো উদাহরণে দেখো যে একটি প্রকল্পের ব্যয় আমরা ধরে নিলাম কত, 5,000 টাকা। একটা প্রকল্পের ব্যয় হচ্ছে কত, 5,000 টাকা। আমাদের প্রকল্পের ব্যয় হচ্ছে 5,000 টাকা এবং প্রকল্পটি আমরা ধরে নিলাম কত বছর, 1 বছর টিকবে। প্রকল্পটি 1 বছর টিকবে। 1 বছরের প্রকল্প থেকে আয় প্রত্যাশা করা হয়েছে 7,000 টাকা এবং বাজারে সুদের হার অর্থাৎ ইন্টারেস্ট রেটটা হচ্ছে 10%। এই ক্ষেত্রে আমাদের এনপিভি কত হবে, এবং এনপিভিটা গ্রেটার দেন যদি 0 হয় আমরা জানি লাভজনক, আর যদি লেস দেন 0 হয় আমরা জানি, অর্থাৎ নেগেটিভ মান যদি বের হয় তাহলে লেস দেন 0 হবে, আর যদি পজিটিভ মান বের হয় তাহলে কি গ্রেটার দেন 0 হবে। তাহলে এই ক্ষেত্রে যদি পজিটিভ মান বের হয় তাহলে প্রকল্পটা লাভজনক হবে এবং আমরা সেই প্রকল্পটা বেছে নিব, আর যদি নেগেটিভ মান বের হয় তাহলে প্রকল্পটা ক্ষতিকর হবে, মানে অলাভজনক হবে। এক্ষেত্রে আমরা প্রকল্পটা বাছাই করব না। তাইলে দেখো আমার একটা প্রকল্প ব্যয় আমরা ধরে নিচ্ছি, আমরা কি জানি, আমরা জানি টিপিভি সমান কি R/1 প্লাস R/1 প্লাস আর মানে কি, আর মানে হচ্ছে প্রত্যাশিত 1 বছরের প্রত্যাশিত আয়। আর সমান হচ্ছে একটা বছরের প্রত্যাশিত আয়, 1 বছরের আর সমান হচ্ছে 1 বছরের প্রত্যাশিত আয় 1 প্লাস আর। এই সূত্রের থেকে আমরা সূত্র থেকে বসিয়ে দিলাম, এখানে আরটা হচ্ছে ইন্টারেস্ট রেট। হ্যাঁ, তাহলে আমরা এনপিভি সমান জানি R/1 প্লাস আর। আচ্ছা, তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু যেটা বা নিট বর্তমান মূল্য যেটা বের হবে সেটা সমান আমরা জানি টিপিভি মাইনাস হচ্ছে সি, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস সি। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু সমান আমরা জানি কি R/1 প্লাস আর। তাহলে R/1 প্লাস আর এর জায়গায় আমরা কি বসালাম, 7,000 টাকা। অর্থাৎ 1 বছরের প্রকল্প থেকে, অর্থাৎ এক বছরের প্রকল্প থেকে যে প্রত্যাশা করা হয় আয়টা সেটা হচ্ছে 7,000 টাকা। আমরা জানি আর সমান হচ্ছে প্রত্যাশিত আয়, তাহলে প্রত্যাশিত আয় হচ্ছে 7,000 টাকা, আমরা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে কি 1 তার সূত্র প্লাস হচ্ছে সুদের হার 10%, মানে হচ্ছে পয়েন্ট, ওটা যদি আমরা দশমিকে নেই তাহলে 0.10, সেটাকে আমরা এই 10%কে আমরা দশমিকে নেওয়া হচ্ছে 0.10 মাইনাস হচ্ছে টোটাল কস্ট। তাহলে প্রকল্পের ব্যয় কত, প্রকল্পের ব্যয় ধরে নেওয়া হয়েছে 5,000 টাকা, মাইনাস হচ্ছে 5,000 টাকা। তাহলে দেখো উপরে 7,000 আর নিচে 1 প্লাস 0.10, এটা যোগ করলে 1.1 আসে, মাইনাস হচ্ছে কি 5,000। এখন দেখো 1.1 দ্বারা 7,000কে যদি আমরা ভাগ করি, তোমরা যদি ক্যালকুলেটারে ভাগ করে নাও তাহলে দেখবা 6363.64 আসবে। এ থেকে মাইনাস করব কি আমরা, এই প্রকল্প ব্যয়টা 5,000 টাকা। তাহলে দেখো প্রথম ভ্যালুটা যেহেতু পজিটিভ, এটার সংখ্যা এটা হচ্ছে বেশি, অর্থাৎ এখানে 6,363.64। হ্যাঁ, 6,4 থেকে আমরা কি করব, 5,000 মাইনাস করব। তাইলে দেখো আমাদের কি থাকে 1,363.64। তাইলে যে মানটা কি বের হলো, এই মানটা বের হয়েছে আমাদের একটা পজিটিভ মান। পজিটিভ মান মানে হচ্ছে এনপিভিটা কি বের হলো, এনপিভিটা একটা পজিটিভ মান বের হলো। তাহলে এই ক্ষেত্রে এনপিভিটা কি গ্রেটার দেন 0। যদি এখানে নেগেটিভ মান বের হতো, যদি বর্তমান মূল্যর চেয়ে খরচ বেশি হতো, বর্তমান মূল্যর চেয়ে খরচ বেশি হলে আমাদের এনপিভিটা কি হতো, অলাভজনক হতো। আর বর্তমান মূল্য থেকে খরচটা কম হওয়ার জন্যই আমাদের এনপিভিটা গ্রেটার দেন 0 হলো, যার ফলে কি হলো, প্রকল্পটা লাভজনক হলো। তাইলে আমরা
প্রকল্প বাছাই যখন করব আমরা সূত্রের মধ্যে যদি আমরা এভাবে সূত্রের মধ্যে যদি আমরা প্রকল্প ব্যয় এবং প্রত্যাশিত আয় এবং সুদের হারকে আমরা যদি এখানে করি, সূত্রের মধ্যে বসিয়ে দেই, বসিয়ে দেওয়ার পরে যদি দেখি যে আমাদের নেগেটিভ মান বের হয় তাহলে প্রকল্পটা অলাভজনক হবে, যদি পজিটিভ মান হয় তাহলে প্রকল্পটা লাভজনক হবে। তাহলে আমরা কি এনপিভির যে পদ্ধতি সেই পদ্ধতি ইউজ করে আমরা একটা প্রকল্প লাভজনক হবে নাকি অলাভজনক হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভ কামনা। আজকের ক্লাসটা আসলে আমাদের প্রশ্নগুলি হচ্ছে এমন যে এখানে আসলে গ্রাফিক্যাল কিছু নাই, তারপর একটা সূত্র ছিল, সূত্রটা বুঝিয়ে দিয়েছি তোমাদের। আশা করি তোমরা এই প্রশ্নটা পরীক্ষায় আসবে, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু আজকের ক্লাসটা বাদ দিবা না, খুব মনোযোগ দিয়ে ক্লাসটার প্রশ্নগুলি, যদিও থিওরিটিক্যাল প্রশ্ন, শিখতে একটু কষ্ট হয়, ভালো লাগে না, তারপরেও আমরা চেষ্টা করব প্রশ্নগুলি আমরা পরীক্ষায় ভালো করার জন্য প্রশ্নগুলি শিখব এবং প্রশ্নগুলি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে যখনই কলেজ স্কুলে যাবে তখন তোমাদের পরীক্ষা হয়ে যাবে, তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করবে যাতে পরীক্ষায় ভালো করতে পারো। এমনিতে ম্যাক্রো ইকোনমিক্স আমাদের যথেষ্ট কঠিন এবং ম্যাক্রো ইকোনমিক্সের রেজাল্ট কিন্তু ভালো হয় না, কাজেই ম্যাক্রো ইকোনমিক্সটা একটু মনোযোগ দিয়ে তোমাদেরকে পড়তে হবে। তো আজকের ক্লাসটি ভালোভাবে তোমরা দেখবে এবং তোমাদের সবার জন্য শুভ কামনা, তোমরা ভালো পরীক্ষা দিবে। থ্যাঙ্কস টু অল।